আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম এবং একই সাথে সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে মার্কেট আবার খুলবে, তার আগে আমরা নতুন করে কিছু স্টক অ্যানালিসিস নিয়ে এসেছি। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা ম্যারিকো বাংলাদেশ এই স্টকটার অ্যানুয়াল রিপোর্ট 2025 এর স্টক অ্যানালাইসিস করব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস অ্যান্ড ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেড। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আজকে আমরা যে স্টকটার অ্যানালাইসিস করব, এর টিকার ম্যারিকো, কোম্পানি নেম ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি স্টক। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 90% স্টক। দেন এদের ইনস্টিটিউট হোল্ডিংস রয়েছে 6.23%, ফরেন হোল্ডিংস রয়েছে 1.77% এবং পাবলিক হোল্ডিংস রয়েছে 2%। আর আমরা যদি এদের ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে তাদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10% এবং অথরাইজড ক্যাপ 40 কোটি টাকার, পেইড আপ ক্যাপ 31 বা 31.5 কোটি টাকা। দেন মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে 7,434 কোটি টাকার এবং বাজারে শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 3 কোটি অর 3.2 ক্রোর। দেন আমরা যদি এদের 52 এর প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের 52 এর প্রাইস রেঞ্জের লো লেভেল যদি এটা হয় এবং হাই লেভেল যদি এটা হয়, বর্তমানে তারা মোটামুটি মিড একটা লেভেলে রয়েছে, যেখানে তাদের 52 এর লো রেঞ্জ রয়েছে 1987 টাকায় এবং 52 এর হাই রেঞ্জ রয়েছে 2602 টাকায়। বর্তমানে তার স্টকটার কারেন্ট প্রাইস রয়েছে 2360 টাকা এবং তাদের ইপিএস ছিল লাস্ট ইয়ারের আগের ইয়ারে 146 টাকা 23 পয়সা, পিই 12.59। আর তার এমপ্লয়ি রয়েছে বর্তমানে 352 জন এবং আনঅডিটেড পি রয়েছে 12.59। এনএভি 260 টাকা 67 পয়সা, এনএভি টু প্রাইস 9.05x। আমরা এই রিপোর্টে তার মার্চ 2025-এর ডেটা অনুসারে তার স্টক অ্যানালাইসিস করব। আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার বা এই কোম্পানিটার টোটাল অ্যাসেটস কিন্তু খুব সুন্দরভাবে বাড়তেছে ক্রমাগতভাবে। তো এই বছরটা বা যে বছরটা তারা মাত্র শেষ করলো, এই বছরে তার আগের বছরের চাইতে টোটাল অ্যাসেটস একটু কমেছে। এছাড়াও তার টোটাল লায়াবিলিটিস যদি দেখি, টোটাল লায়াবিলিটিসও একটু কমতে দেখেছি আমরা। দেন তার টোটাল ইকুইটিতেও আমরা দেখেছি যে তার টোটাল ইকুইটি একটু কমেছে। তো এই জায়গাটা যদি একটু বলি যে তারা কিন্তু থার্ড কোয়ার্টার পর্যন্ত অনেক একটা বড় অংশ তারা ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে, যেই কারণেই সবগুলো সংখ্যা কিন্তু এইখানে কমতে দেখতে পাচ্ছি। কারণ তারা ফার্স্ট কোয়ার্টারে প্রায় 100 টাকার মতো করে পার শেয়ার পে করেছে, দেন 45 টাকা মতো পে করেছে। সো তারা কিন্তু এই থার্ড কোয়ার্টার পর্যন্ত বেশ কিছু অ্যামাউন্ট পে করার কারণে আমরা কিন্তু তাদের চার্টে টোটাল অ্যাসেট, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিজে একটু কমতে দেখতে পাচ্ছি। আমরা যদি তাদের আর্নিংসের ডেটা যাই, আর্নিংসের ডেটায় গেলে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের 5 বছরের রেভিনিউ সিএজিআর, গত 5 বছর তাদের রেভিনিউ ইয়ার অন ইয়ার অন অ্যাভারেজ 11%-এর মতো, টু বি এক্সাক্ট একদম 10.73% করে তার রেভিনিউ গ্রোথ হচ্ছে। দেন 10 বছরের রেভিনিউ সিএজিআর পাচ্ছি আমরা 9.74%, আর 5 বছরের নেট প্রফিটের সিএজিআর পাচ্ছি আমরা 17.42% এবং 10 বছরের নেট প্রফিটের সিএজিআর 17.21%। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তার রেভিনিউ যতটুকু গ্রো করেছে, সেই তুলনায় কিন্তু অলমোস্ট ডাবল অ্যামাউন্টে করে তার নেট প্রফিট বেড়েছে। তো এই ক্ষেত্রে সে তার ম্যানেজমেন্ট বা অপারেশনাল এক্সপেন্স কন্ট্রোল করেছে। এছাড়াও তার নন অপারেটিং ইনকাম রেভিনিউ থেকে বা ইনকাম স্ট্রিম থেকে কিছু ইনকাম এসেছে। তো এইসব কারণে কিন্তু তার রেভিনিউ 10% করে ইয়ার অন ইয়ার গ্রোথ থাকলেও আমরা তার লং টার্মে তার নেট প্রফিটে 17% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতেছি। এটা কিন্তু খুবই ভালো একটা নাম্বার যে কোনো একটা কোম্পানির জন্য। 15% ইয়ার অন ইয়ার গ্রোথ থাকলে তার মানে কিন্তু সে অলমোস্ট 5 বছরে সে কিন্তু তার যেই নেট প্রফিট রয়েছে সেটাকে ডাবল করে ফেলে। আর এইখানে তো তার 17% রয়েছে। সো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার যে নেট প্রফিট বা আর্নিংস পার শেয়ার, সেটা কিন্তু খুব র্যাপিডলি বাড়তেছে। এছাড়াও আমরা যদি তার অপারেটিং প্রফিট মার্জিন দেখি, অপারেটিং প্রফিট মার্জিন 43.51% এবং নেট প্রফিট মার্জিন 36.21%। তো একটা হাই নেট প্রফিট মার্জিন মিন করে যে এই কোম্পানিটার কম্পিটিটিভ মোডস অনেক হাই
এছাড়াও আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে এই কোম্পানিটা মার্চ 2016 থেকে মার্চ 2018 পর্যন্ত একটা নেট প্রফিটের মধ্যে ছিল 20 থেকে 21% মতো। দেন কিন্তু তারা তাদের নেট প্রফিট মার্জিন অনেকটাই বাড়াতে সক্ষম হয়। তো মার্চ 2020 থেকে আবার 23 পর্যন্ত তারা এই লেভেলটাতেই মোটামুটি 27 থেকে বা 27-এর ঘরেই উঠানামা করে। দেন এখন আবার কিন্তু সেটাকে তারা ইমপ্রুভ করে গত 2 বছরে সেটাকে কিন্তু এখন 36%-এ নিয়ে এসেছে। তো এই ক্ষেত্রে তাদের ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি অ্যান্ড তাদের নন অপারেটিং ইনকাম সোর্স থেকে কিছু ইনকাম আসতেছে, দুইটা মিলে কিন্তু ম্যানেজমেন্ট একটা ভালো এফিসিয়েন্সি প্রমাণ দিচ্ছে এই জায়গায়। আর আমরা যদি তাদের রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড দেখি, তো সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে রেভিনিউ বেড়েছে, বাট রেভিনিউ বাড়লেও কিন্তু কস্ট অফ গুডস সোল্ড তারা কিন্তু অলমোস্ট সিমিলার লেভেলেই রেখেছে। গ্লোবালি কিন্তু কমোডিটির প্রাইস বাড়লেও তাদের কস্ট অফ গুডস সোল্ড খুব বেশি বাড়ে নাই। তো এই জায়গাটায় তারা এই কারণেই ভালো একটা অ্যাডভান্টেজ এখানে পাচ্ছে এবং এই গ্যাপটা কিন্তু ডে বাই ডে বড় হচ্ছে। আমরা যদি তার রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা পাচ্ছি এখানে অ্যাসেট টার্নওভার রেশিও 1.2x, দেন ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবলস টার্নওভার আমরা তেমন পাই নাই। সো ডেট রেশিও, তো এই কোম্পানিটা একটা জিরো ডেট কোম্পানি, আমরা এর জন্য কিন্তু ডেট বা ডেট টু ইকুইটি রেশিও কিছুই পাই নাই। বর্তমানে এদের কোনোই ডেট নাই, এই কারণে আমরা কিছুই পাই নাই। গত বছর অল্প কিছু বা ছোট্ট একটা অ্যামাউন্টের ডেট ছিল, সেটা তারা এই বছর পে করে দিয়েছে। এবং ডেট কভারেজ রেশিও দেখতে পাচ্ছি আমরা 62.69%। যদিও তার এখানে ডেট নাই, বাট কিছু ইন্টারেস্ট অ্যামাউন্ট কোনো কারণে তার পে করতে হয়েছিল। এটা মেবি গত বছরের যে ডেটটা ছিল এটার হয়তো কিছু পার্ট। তো এটাও খুব কম, অপারেটিং প্রফিট 63 টাকার এগেনস্টে সে 1 টাকা ইন্টারেস্ট পে করেছে। আর এখন যেহেতু তার ডেট নাই সামনের দিনগুলোতে, এই নাম্বারটাও হয়তো আরো বড় হয়ে যাবে। আর ক্যাপেক্স টু রেভিনিউ যদি দেখি, সে তার রেভিনিউর 1%-এর মতো ক্যাপেক্সে খরচ করতেছে, দেন তার নেট প্রফিটের 2 or 3%-এর মতো ক্যাপেক্সে খরচ করতেছে। তো এই কোম্পানিটা বর্তমানে ক্যাপেক্সে খুব বেশি খরচ করতেছে না, বুঝাই যাচ্ছে। আর আরওএ দেখি যদি, সেটা আমরা পাচ্ছি 42.67%, আরওই পাচ্ছি আমরা 78.41%, দেন আরওসিই 89 or 90%-এর মতো পাচ্ছি, দেন আরওআইসি পাচ্ছি আমরা 78%-এর মতো। তো ওভারঅল এই কোম্পানিটার ক্ষেত্রে অনেক হাই একটা নাম্বার আরওএ বা একটা রিটার্ন ডেটা পাচ্ছি। সো বোঝাই যাচ্ছে যে তারা যেই ক্যাপিটাল এমপ্লয়েড বা ইনভেস্টেড ক্যাপিটাল রয়েছে সেটার উপরে তারা 70 বা 80%-এর আশেপাশে একটা রিটার্ন জেনারেট করতে পারতেছে। এছাড়াও তার যে ইকুইটি এবং অ্যাসেট রয়েছে সেটার উপরেও কিন্তু সে ইকুইটির উপরে অলমোস্ট 80% রিটার্ন জেনারেট করতে পারতেছে এবং অ্যাসেটের উপরে সে অলমোস্ট 43% রিটার্ন জেনারেট করতে পারতেছে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে তার রিটার্নের ডেটাটা খুবই স্ট্রং। এখানে বর্তমানে ইন্টারেস্ট রেট অনেক হাই হওয়ার পরেও ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস থেকে 13%-এর মতো রিটার্ন পাওয়া যায়। এই হিসাবে কিন্তু এই কোম্পানিটা অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারতেছে তার ইনভেস্টরদের জন্য, বা সেই যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে সেটার উপরে কিন্তু সে অনেক হাই নাম্বার রিটার্ন জেনারেট করেছে। আর অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু আমরা সময়ের সাথে সাথে কমতে দেখতেছি। তো এটা ভালোই মনে হচ্ছে যে সে তার অ্যাসেটকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে বা আগের চাইতে বেটার ইউটিলাইজ করতে পারতেছে। দেন আরও এই ট্রেন্ডটা আমরা একটু কমতে দেখলো, এখন আবার আমরা গত বছরের চাইতে এই বছরটা একটু বাড়তে দেখেছি। তো আশা করব এই ট্রেন্ডটা সামনের দিকেও সে কন্টিনিউ করবে। দেন এই পর্যায়ে যদি আমরা তার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখলে আমরা তার জন্য ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাচ্ছি 140 টাকা বা 41 টাকা মতো। ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 16.8x। ওই জায়গাটায় ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল একটু হাই মনে হয়েছে, বাট এই কোম্পানিটার ক্ষেত্রে সেটা স্বাভাবিক, কারণ সে যেহেতু অনেক হাই বা একটা গ্রোথ লেভেলে রয়েছে। সো ইনভেস্টররা তার ক্ষেত্রে একটু অপটিমিস্টিক থাকবে বা ইনভেস্টররা তাকে একটু প্রিমিয়াম প্রাইসে হলেও কিনতে চাবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে তার প্রাইস যেহেতু হাই, সেই কারণে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা একটু হাই রয়েছে। তো এটা দোষের কিছু না বা সমস্যা, তো এটা সমস্যার কিছু না। আর আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, সেটাও দেখতে পাচ্ছি 111 বা 112%-এর মতো। দেন ফ্রি ক্যাশ ফ্লো পে আউটও আমরা পাচ্ছি 150%-এর আশেপাশে। তো এই বছর কিন্তু এই কোম্পানিটা ডিভিডেন্ড অনেক হাই একটা অ্যামাউন্ট পে করেছে, যেটা ছিল যে গত বছর সে কিছু কারণে কোভিড অথবা ডলার, যেটা ছিল যে গত বছর সে কিছু কারণে ডিভিডেন্ড পে করতে পারে নাই, মেইনলি আসলে ডলার সংকট ছিল। সো ডলার সংকট থাকার কারণে তারা যেহেতু ডিভিডেন্ড পে করতে পারে নাই, সো এই বছর যখন ডলার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট ডিভিডেন্ড পে করে দিয়েছে। তো এই বড় অ্যামাউন্ট পে করার কারণে যেটা হয়েছে যে ইভেন সে তার নেট প্রফিটের চাইতে বেশি ডিভিডেন্ড পে করেছে
এবং যেই ফ্রি ক্যাশ ফ্লো সে জেনারেট করেছে সেটার চাইতেও কিন্তু বেশি ডিভিডেন্ড সে পে করেছে। আর আমরা যদি তার ডিভিডেন্ড সিজিআর দেখি, সেক্ষেত্রে 5 বছরের ডিভিডেন্ড সিজিআর পাচ্ছি আমরা 16%-এর মতো, দেন 10 বছরের ডিভিডেন্ড সিজিআর পাচ্ছি আমরা 19%-এর মতো। সো এই বছর যেহেতু অনেক হাই একটা অ্যামাউন্ট সে ডিভিডেন্ড পে করেছে, এবং এই বছরের সাথে মেইনলি যেহেতু কম্পেয়ার করতেছে, এই কারণে কিন্তু একটা ভালো গ্রোথ বা ডিভিডেন্ডের সিজিআর আমরা একটা বড় নাম্বার পাচ্ছি। বাট ওভারঅল কিন্তু এই স্টকটা বা এই কোম্পানিটা খুব বাজে ডিভিডেন্ড পে করে এরকম না, তারা কিন্তু ভালো ডিভিডেন্ডই পে করে। আর আমরা যদি তাদের 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর দেখি, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের গত 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর 10.51%, অ্যান্ড 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর 8.91%। সো ওভারঅল কিন্তু সময়ের সাথে সাথে লং টার্মেও তার ফ্রি ক্যাশ ফ্লোতে ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি, যেটা এইখানের ব্লু যে বারগুলা, এই ব্লু বারগুলা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু বারটা কিন্তু বাড়তেছিল একটা সময়ের সাথে সাথে। তবে এই বছর আগের বছরের চাইতে ফ্রি ক্যাশ ফ্লো একটু কমেছে, এবং ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টও যদি আমরা দেখি সেটার সাথে কম্পেয়ার করে ফ্রি ক্যাশ ফ্লোর সাথে, তো এই বছরটায় আমরা পেলাম মার্চ 2020-এ, যেই বছর তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট তার ফ্রি ক্যাশ ফ্লোকে কভার করে নেই। আর এছাড়া কিন্তু প্রতি বছরই তার যে ফ্রি ক্যাশ ফ্লো, সেই ফ্রি ক্যাশ ফ্লো ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টকে কভার করেছে। আর দেন এই জায়গায় কিন্তু অনেক গ্যাপ ছিল, এই বছরই অনেক গ্যাপ ছিল, যেটা কিন্তু সে এইখানে এসে পুষিয়ে দিয়েছে। এখানে কিন্তু সে বেশি ডিভিডেন্ড পে করে আগের বছরের যে ফ্রি ক্যাশ ফ্লো গুলা সে জমিয়ে রেখেছে সেটাকে পে করে দিয়েছে। তবে আমরা যদি একটা ট্রেন্ড দেখি বা ট্রেন্ড দেখার চেষ্টা করি, যে মার্চ 20-এ সে যখন ফ্রি ক্যাশ ফ্লো চাইতে বেশি ডিভিডেন্ড পে করে দিয়েছে, তারপরে কিন্তু তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট একটু কমতে দেখেছি আমরা এরপরের 2-3 বছর। সো এই ক্ষেত্রে আমরা এই বছরও এক্সপেক্ট করতেছি যে এই বছর যা ডিভিডেন্ড পে করেছে তার চাইতে সামনের বছর অবশ্যই হয়তো একটু কম ডিভিডেন্ড পে করবে, কারণ সামনের বছরও তো সে আসলে 100% প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করবে না অবশ্যই। সো সেই হিসাবে আমরা বলতেই পারি সামনের বছর সে হয়তো এই বছরের চাইতে একটু কম, বা আমরা সামনের বছরগুলোতে এই যে বর্তমানে যে ডিভিডেন্ড অ্যামাউন্ট পে করেছে এই অ্যামাউন্টের চাইতে কম ডিভিডেন্ড পে করতে দেখবো। বাট ওভারঅল যদি আমরা দেখি এই কোম্পানিটা কিন্তু 100%-এর আশেপাশেই ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। তো হয়তো বা আমরা নেক্সট ইয়ার গুলাতে 80, 70 বা 85%-এর আশেপাশে একটা ডিভিডেন্ড পে আউট রেশিও পেতে পারি। আর আমরা যদি তার একটা ট্রেন্ড খেয়াল করি, ট্রেন্ড খেয়াল করলে দেখেছি যে এখানে কোভিড এর পরে এটা কমতে কমতে একদম অনেকটাই কমে এসেছে, যেটা আবার সে যায় যে এইখানে যে মিন লেভেলে সে আবার ব্যাক করেছে। তো আমরা আশা করতে পারি সামনের বছরগুলোতে তার যে ডিভিডেন্ড পে আউট রেশিও এটা 80 থেকে 100%-এর আশেপাশে থাকবে। তো আমরা এই স্টকটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংস এর ডেটা দেখলাম, কিছু রেশিও এন্ড ক্যাশ ফ্লো ডেটা দেখলাম। এরপর যে আমরা কিছু ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। আমরা রিলেটিভ মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করতে পারতেছি না, কারণ এই স্টকটা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে সেম ক্যাটাগরিতে আর কোনো স্টক মার্কেটে লিস্টেড নাই। তো আমরা শুরুতেই চলে যাই ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে গেলে সে যে ডিভিডেন্ড অ্যামাউন্ট পে করেছে সেটার ডেটা আমরা এখানে নিয়েছি, দেন এই ডেটার একটা গ্রোথ রেট আমরা বের করেছি ওভার দ্য ইয়ার, আগের বছরের চাইতে কেমন গ্রো করেছে এটা আমরা মেইনলি বের করেছি। তারপর সেই গ্রোথকে আমরা অ্যাভারেজ করেছি, অ্যাভারেজ করে আমরা সেটা পেয়েছি 40%-এর আশেপাশে। তবে এটা অনেক হাই নাম্বার যেহেতু, এবং আমরা বললাম যে সামনের বছরগুলোতে তার ডিভিডেন্ড হয়তো একটু কমে গেলেও যেতে পারে বা কমে যাবে, এরকমটাই আমাদের এক্সপেকটেশন। তো আমরা ধরে নিচ্ছি যে নেক্সট ইয়ার গুলাতে তার ডিভিডেন্ড গ্রোথ রেট একটু স্লো থাকবে, যেটা আমরা ধরতেছি যে 4% গ্রো করবে এবছরের চাইতে। তো 4%ও যদি ধরি সেই হিসাবে আমরা ডিডিএম প্রাইস পার শেয়ার বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আমরা পাচ্ছি 2570 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 9%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমরা যদি ডিসিএফ মডেলে বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করি, তো ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করলে আমরা এখানে তার ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা নিয়েছি, দেন ফ্রি ক্যাশ ফ্লোর যে গ্রোথ রেট এটা আমরা নিয়েছি, অ্যাভারেজ গ্রোথ রেট করে আমরা পেয়েছি 12.75%। এছাড়াও আমরা এখানে ক্যাশ ফ্লোতে দেখেছিলাম যে এই স্টকটা বা এই কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো অন অ্যাভারেজ 8 থেকে 10%-এর মতো করে ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পেয়েছি। তো আমরা সামনের বছরগুলোতেও ধরে নিচ্ছি যে সে আসলে 8 থেকে 10-এর মাঝামাঝি, তো 9% গ্রো করবে ইয়ার অন ইয়ার। তো 9% যদি ধরি, আমরা ডিসিএফ মডেলে এই স্টকটাকে একটু ওভার ভ্যালুড অবস্থায় পাচ্ছি, যেখানে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 2215 টাকা এবং মার্জিন অফ সেফটি রয়েছে -6%, সো 6% ওভার ভ্যালুড অবস্থায় আমরা পাচ্ছি।
আমরা যদি এই পর্যায়ে স্টকটার রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করি, রিসিডুয়াল ইনকাম মডেলের জন্য আমরা নেট প্রফিটের ডেটা নিয়েছি, দেন টোটাল ইকুইটির ডেটা নিয়েছি। তো নেট প্রফিটের গ্রোথ রেট আমরা অন অ্যাভারেজ পেয়েছি 17.53% এবং অ্যাভারেজ ইকুইটির গ্রোথ রেট পেয়েছি আমরা 24.11%। তো নেট প্রফিটে এইখানেও আমরা 17% পেয়েছি, দেন এই জায়গায়ও আমরা দেখেছি নেট প্রফিটের গ্রোথ কিন্তু 17-এর আশেপাশেই রয়েছে। তো আমরা আশা করতেই পারি সামনের দিনগুলোতেও এই স্টকটা হয়তো 17 বা 15% করে বাড়বে। বাট 17 করে ধরার পরে আমরা আগে একটু ভ্যালুয়েশন করেছিলাম, সেক্ষেত্রে অনেক বেশি ভ্যালুয়েশন চলে আসে। তো আমরা জাস্ট নর্মাল বা ইউজুয়াল কেসে থাকার জন্য আমরা ধরে নিচ্ছি যে 10% করে সে নেক্সট ইয়ারগুলোতে ইয়ার অন ইয়ার গ্রো করবে, আর তার ইকুইটির গ্রোথ রেটটাও আমরা 10% ধরতে চাচ্ছি। আমরা যদি 10-10 ধরি, সেই হিসাবে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 3,000 টাকা, এটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 30% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। সো আমরা 3টা মডেলে তার ভ্যালুয়েশন করেছি, সেটা যদি একটা সামারি দেখি, সামারি দেখলে আমরা ডিসিএফ মডেলে পেয়েছিলাম 2,215 টাকা, দেন ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি আমরা 2,570 টাকা, এবং রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা পেয়েছি 3,070 টাকা। তো অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 2,618 টাকা, এটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 10% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা এই স্টকটাকে মিউচুয়াল ফান্ড হোল্ড করে এরকম কয়েকটা মিউচুয়াল ফান্ডের ডেটা নিয়েছি। সো এইখানে কয়েকটা মিউচুয়াল ফান্ড রয়েছে, তবে এইখানে একটু বলে নিচ্ছি, মিউচুয়াল ফান্ডগুলা তার যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেই কোম্পানির অ্যালফাবেটিক অর্ডারে এখানে সর্ট করা আছে। তো এইখানে ভালো মিউচুয়াল ফান্ড উপরে, খারাপ মিউচুয়াল ফান্ড নিচে, এরকম কোনো ব্যাপার নাই, জাস্ট আমরা অ্যালফাবেটিক অর্ডারে সর্ট করেছি। তো শুরুতে দেখি সিডাব্লিউটের একটা ফান্ড, কমিউনিটি ব্যাংক শরিয়া ফান্ড, তারা তাদের পোর্টফোলিওর 6.7 টোটাল 7%-এর মতো ম্যারিকো হোল্ড করতেছে। তারা অ্যাভারেজ 2,298 বা 2,300 টাকার মতো করে কিনেছে। দেন এজ, তারাও 9.52% হোল্ড করতেছে, এজের গ্রোথ ফান্ড, এরাও 318 টাকার আশেপাশে কিনেছে। এছাড়াও আমরা জাস্ট সামারি যদি বলি, ইউসিবি এবং ভিআইপিবি কে দেখতেছি যে তারা 10% প্লাস করে ম্যারিকো তাদের পোর্টফোলিওতে হোল্ড করতেছে। তার মধ্যে কিন্তু ইউসিবি কিনেছে 2,423 টাকা এবং ভিআইপিবি কিনেছে 2,153 টাকা। সো এখানে কিন্তু আমরা ওভারঅল যদি দেখি, সবচেয়ে কম দামে ভিআইপিবির পোর্টফোলিওতেই ম্যারিকো কেনা আছে, আর যেটা 2,153 বা 2,150 টাকার আশেপাশে, এবং সর্বোচ্চ দামে কেনা রয়েছে শান্তার যে ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড, তারা 2,436 টাকা করে কিনেছে এবং তাদের পোর্টফোলিওতে 9.39% ম্যারিকো রয়েছে। তো আমরা যদি সবগুলার অ্যাভারেজ করি, অ্যাভারেজ করে আমরা পেয়েছি অ্যাভারেজ কস্ট প্রাইস রয়েছে 2,334 টাকা। তো এই 2,334 টাকাকে যদি আমরা একটা পয়েন্ট অফ রেফারেন্স ধরি, সেই হিসাবে বর্তমান প্রাইসের এগেস্টে এটা হয়তো 1%-এর মতো ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। বা আমরা যদি বর্তমান প্রাইসে কিনি, সেই হিসাবে যে মিউচুয়াল ফান্ডগুলো কিনেছে অন অ্যাভারেজ তার চাইতে 1%-এ বেশি আমাদের কেনা হবে। তবে হ্যাঁ, বর্তমান প্রাইসের চাইতে কিন্তু বেশি দামে অনেকগুলা ফান্ডেরই কেনা রয়েছে, যেটা আপনারা হয়তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আমরা মিউচুয়াল ফান্ডের ডেটা দেখলাম, ভ্যালুয়েশন করলাম, এ পর্যায়ে আমরা জাস্ট কিছু বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ দেখবো। শুরুতেই যদি বুলিশ টেকওয়েজে আসি, তো বুলিশ টেকওয়েজে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের স্ট্রং রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথ রয়েছে, যেটা আমরা এই জায়গাটায় দেখেছিলাম। রেভিনিউতে অ্যান্ড প্রফিটে ভালো একটা গ্রোথ পেয়েছি আমরা। এছাড়াও এক্সেপশনাল রিটার্ন রেশিওজ আমরা পেয়েছিলাম, সো যেখানে আমরা দেখিয়েছি যে 42 থেকে 80% বা 90%-এর মতো রিটার্ন রেশিওজ এই কোম্পানিটা জেনারেট করতেছে, যেটা আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে বা আউটস্ট্যান্ডিং মনে হয়েছে। এছাড়াও আমরা কনসিস্টেন্ট ডিভিডেন্ড গ্রোথ পেয়েছি, যেটাও শেয়ার হোল্ডারদের জন্য একটা লং টার্ম কমিটমেন্ট মিন করতেছে। আর এই স্টকটাকে আমরা এইখানে একটু ভুল দেওয়া আছে, সো আমরা এখানে অ্যাভারেজ 10%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি। দেন আসলে তার অ্যানুয়াল রিপোর্ট পড়ে আমরা যে জিনিসটা জেনেছি বা দেখেছি, সেটা হলো যে তারা বেশ কিছু নিউ প্রোডাক্ট লঞ্চ করতেছে, যেটা হলো তারা বেবি কেয়ার প্রোডাক্টের মধ্যে ডাইভার্সিফাই করতেছে, ভিটামিন ওয়েস, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস এগুলা তারা নিয়ে আসতেছে, যেটা কিন্তু তার গ্রোথ পটেনশিয়ালে ফুয়েলিং করতেছে। তো এটা অবশ্যই তার জন্য একটা ভালো ব্যাপার। বেবি কেয়ার প্রোডাক্ট এখন বর্তমানে কিন্তু বেবি কেয়ার প্রোডাক্ট মানুষজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলাই ইউজ করে থাকে, বাট ম্যারিকো যদি সেটা একটা রিজনেবল প্রাইসে দিতে পারে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারে, বেবি কেয়ার প্রোডাক্টের কিন্তু ভালো একটা ডিমান্ড রয়েছে। এছাড়াও ভিটামিন ওয়েল অ্যান্ড পার্সোনাল কেয়ারে তারা তো ডাইভার্সিফাই করতেছেই। আমরা বুলিশ টেকওয়েজ দেখলাম, এ পর্যায়ে যদি বিয়ারিশ টেকওয়েজ দেখি, হিসাবে শুরুতেই যেই বিয়ারিশ টেকওয়েজটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হলো ম্যাক্রো ইকোনমিক রিস্ক, যেটা হলো বর্তমানে ইনফ্লেশন
ফরেক্স বা ফরেক্স প্রেশারটা যদি একটু স্টেবল হয়েছে, বাট ওভারঅল আসলে এটা যেহেতু এখনো আন্ডার মনিটর অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি, এই ব্যাপারগুলোই আমাদের কাছে একটু রিস্ক মনে হয়েছে। দেন আরেকটা জিনিস যেটা আমাদের কাছে রিস্ক মনে হয়েছে বা মনে হয়েছে যে এটা নিয়ে একটু সাবধান থাকা উচিত, যে এই কোম্পানিটার যে ডিভিডেন্ড পে আউট রেশিও বা যে ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও, দুইটাই একটু হাই নাম্বারে আমরা পেয়েছি। এটা সাস্টেনেবিলিটি থাকবে না বা সামনের দিনগুলোতে এই হাই ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করবে না, এরকমটা একটা এক্সপেকটেশন থাকাটাই ভালো। সো আমরা এক্সপেক্ট করতেছি সামনে হয়তো এবছরের চাইতে কম ডিভিডেন্ড তারা পে করবে। তো এই ছিল ম্যারিকোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনারা যদি ম্যারিকোর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আলাদা করে ম্যারিকোর টেকনিক্যাল অ্যানালাইসিস পোস্ট করে দিতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমরা এই ভিডিওতে আর টেকনিক্যাল অ্যানালাইসিস পোস্ট করতেছি না। আশা করি ভিডিওটা এবং স্টকের অ্যানালাইসিসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের জানাতে পারেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।